দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের সাথে এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডক্টর ইউনূস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে এবং কোন প্রতিষ্ঠানগুলো ভালো করছে সে ব্যাপারে মূল্যায়ন জানতে চান। প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা বিধান রঞ্জন রায় এ সময় বলেন, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবকাঠামো উন্নয়ন হয়েছে, কিন্তু শিক্ষার মান সেভাবে বাড়ানো যায়নি। এগুলো বিবেচনায় নিয়ে যেসব স্কুলের বাচ্চারা পিছিয়ে আছে তাদের জন্য বিশেষ কর্মসূচি নেয়ার কথা উল্লেখ করেন উপদেষ্টা। দেশে ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ বর্তমানে শূন্য রয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান বলেও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি। বাংলাদেশে প্রবৃদ্ধি এবং অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া সংস্কার কার্যক্রমের প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট। সোমবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এমন প্রশংসা করেন। নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট ২০১৩ সাল থেকে ২০১৫ পর্যন্ত যখন তিনি বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর ছিলেন সে সময়ের কথা স্মরণ করেন। আর্থিক খাতে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বাংলাদেশের সাথে বিশ্বব্যাংকের পথ চলা অব্যাহত রাখা এবং এদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার কথাও জানান তিনি। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জে পেসমে এ সময় সেখানে উপস্থিত ছিলেন। নানা আয়োজনে প্রথমবারের মতো পালিত হলো জুলাই নারী দিবস। এদিন জুলাই আন্দোলনে শহীদ ১১ নারী সহ সকল শহীদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। অনুষ্ঠিত হয় প্রতিবাদী গান, প্রদর্শিত হয় জুলাই আন্দোলনে প্রামাণ্যচিত্র, মঞ্চস্থ করা হয় আন্দোলনের স্লোগান, স্মৃতিচারণ করা হলো জুলাইয়ের দিনগুলি। এখনও নারীদের সম্মান ফেরেনি, তা কিভাবে আসবে তার জবাব চান জুলাই আন্দোলনে অংশ নেয়া নারীরা। তামজিদ সুমনকে সাথে নিয়ে ইফতেখার রেজার রিপোর্ট। 14 জুলাই প্রথমবারের মতো রাজধানী সহ দেশজুড়ে পালিত হলো জুলাই নারী দিবস। এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী কণ্ঠে বেজে ওঠে সুরের ধ্বনি, আর এর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা। প্রদর্শিত হয় জুলাইয়ে নারীদের অবদান নিয়ে তৈরি নানা প্রামাণ্যচিত্র, মঞ্চস্থ করা হয় জুলাই আন্দোলনে স্বৈরাচার পতনের সেই প্রতিবাদী স্লোগান। জুলাইয়ের সেই দিনগুলি নিয়ে স্মৃতিচারণ করা হয়, তুলে ধরা হয় স্বৈরশাসক ও তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের দ্বারা নারী শিশু সহ এই বর্বরোচিত হামলা। কারো মায়ের সামনে যাতে কারো সন্তান এইভাবে মরতে না হয়। দিন এইভাবেই ঘাবড়াইছিলাম, কেউ ধরতে আসেনি। পিস্তল দিয়ে তো আমি ভয় পাইছিলাম, তোমরা কেন ভয় পাইছো? কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, বাংলাদেশ নারী ফুটবল দল সহ বিশিষ্টজনেরা। ছিলেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীরা। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, বাংলাদেশের নারীদের দমানো সম্ভব নয়, যার প্রমাণ জুলাই আন্দোলন। যে মানুষ একবার ওড়া শিখে গেছে, যে পাখি একবার ওড়া শিখে গেছে, আপনি ওকে আর আটকাতে পারবেন না। বাংলাদেশের মেয়েদেরকে আটকানো যাবে না। And this is where our hope lies. ড্রোন শোর মধ্য দিয়ে শেষ হয় জুলাই নারী দিবসের আনুষ্ঠানিকতা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে জনগণ। জামাত নেতার এমন বক্তব্যের প্রতিবাদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, কে কাকে লাল কার্ড দেখাবে তা জনগণ সিদ্ধান্ত নেবে। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গণে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান কর্মসূচির মাঠ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। যে কোনো ঘটনা বা দুর্ঘটনা হোক, এটি অন্যায়, একে রাজনীতিকরণ করা ঠিক না বলেও মন্তব্য করেন তিনি। অনেকে ২৪-এর আন্দোলনকে কুক্ষিগত করার চেষ্টার পাশাপাশি নিজেদের অর্জন হিসেবে প্রচার করতে চাইছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির বিষয়ে কোনো ষড়যন্ত্রে পা দিতে চায় না বিএনপি।
জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। এইটি ওই কে বলল তার কথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদৌ সমালোচনা করার কোনো আলোচনা করার প্রয়োজন আমরা অনুভব করি না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে যে সমস্ত কথা কতিপয় লোক বলেছেন, আমরা বলতে চাই আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে, ঐক্যবদ্ধ আছে। আমরা কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, নতুন করে বাঁচার স্বপ্ন দেখে কাজ করছে ক্ষতিগ্রস্ত মানুষ। ফেনীর সব কয়টি গ্রামের পানি নেমে গেছে, তবে কিছু কিছু এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। তাদের বাড়িঘরের সব মালামাল ভিজে কাদায় নষ্ট হয়ে গেছে। বন্যায় পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে জানা গেছে ৩০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১২৬টি গ্রামীণ সড়ক রয়েছে বলে জানান স্থানীয় প্রকৌশল বিভাগ। এদিকে বিভিন্ন বিভাগ তাদের রাস্তাঘাট, কালভার্ট ও বাঁধের ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে। জুলাইয়ের মধ্যে জুলাই সনদ করতে চায় কমিশন উল্লেখ করে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, যদি কোনো কারণে ব্যর্থ হয় তবে এর দায় সবার, শুধু কমিশনের একার নয়। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 14তম দিনের আলোচনার সূচনায় তিনি এ কথা বলেন। ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর যথেষ্ট আন্তরিকতা রয়েছে। ইতোমধ্যে কিছু বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে, কিছু বিষয়ে আলোচনা চলছে। সবার চেষ্টা রয়েছে ঐকমত্য প্রতিষ্ঠায়। তিনি আরও বলেন, সবাই মিলে সফল হতে হবে। কাঠামোগত সংস্কারে একমত হওয়া যাচ্ছে কিনা তার উপর সফলতার মাপকাঠি নির্ভর করবে। আজকের বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধন ও সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে আলোচনা হবে। যতটা প্রত্যাশিত অগ্রগতি ততটুকু অর্জন করতে পারছি না, কিন্তু এই সপ্তাহের পরে সময়ের স্বল্পতা এমন জায়গায় গিয়ে দাঁড়াবে যে আমাদেরকে বাস্তবত খুব দ্রুততার সঙ্গে কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আশা করছি যেগুলো আপনারা বিবেচনায় রাখবেন। অনুরোধ করতে চাই যে আমাদেরকে একটি জাতীয় সনদ তৈরি জায়গায় যেতে হবে, সকলে মিলে যেতে হবে, যতদূর সম্ভব সকলে মিলে যেতে হবে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিবের সাথে এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডক্টর ইউনূস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে এবং কোন প্রতিষ্ঠানগুলো ভালো করছে সে ব্যাপারে মূল্যায়ন জানতে চান। প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা বিধান রঞ্জন রায় এ সময় বলেন, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবকাঠামো উন্নয়ন হয়েছে, কিন্তু শিক্ষার মান সেভাবে বাড়ানো যায়নি। এগুলো বিবেচনায় নিয়ে যেসব স্কুলের বাচ্চারা পিছিয়ে আছে তাদের জন্য বিশেষ কর্মসূচি নেওয়ার কথা উল্লেখ করেন উপদেষ্টা। দেশে ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ বর্তমানে শূন্য রয়েছে। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান বলেও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি। বাংলাদেশে প্রবৃদ্ধি এবং অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমের প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস চাট। সোমবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এমন প্রশংসা করেন। নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট 2013 সাল থেকে 2015 পর্যন্ত যখন তিনি বাংলাদেশ, নেপাল এবং ভুটানের কান্ট্রি ডিরেক্টর ছিলেন, সে সময়ের কথা স্মরণ করেন। আর্থিক খাতে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বাংলাদেশের সাথে বিশ্বব্যাংকের পথচল অব্যাহত রাখা এবং এই দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার কথাও জানান তিনি। বিশ্বব্যাংকের বাংলাদেশ এবং ভুটানের বিভাগীয় পরিচালক জোঁ পেসমে এ সময় সেখানে উপস্থিত ছিলেন। জুলাইয়ের মধ্যে জুলাই সনদ করতে চায় কমিশন উল্লেখ করে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, যদি কোনো কারণে ব্যর্থ হয় তবে এর দায় সবার, শুধু কমিশনের একার নয়। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 14তম দিনের আলোচনার সূচনায় তিনি
এ কথা বলেন। ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর যথেষ্ট আন্তরিকতা রয়েছে। ইতোমধ্যে কিছু বিষয় আলোচনার অগ্রগতি হয়েছে, কিছু বিষয়ে আলোচনাও চলছে। সবার চেষ্টা রয়েছে ঐকমত্য প্রতিষ্ঠায়। তিনি আরও বলেন, সবাই মিলে সফল হতে হবে। কাঠামোগত সংস্কারে একমত হওয়া যাচ্ছে কিনা তার উপর সফলতার মাপকাঠি নির্ভর করবে। আজকের বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধন ও সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে আলোচনা চলছে। আলোচনার ক্ষেত্রে আমরা যতটা প্রত্যাশিত অগ্রগতি ততটুকু অর্জন করতে পারছি না, কিন্তু এই সপ্তাহের পরে সময়ের স্বল্পতা এমন জায়গায় গিয়ে দাঁড়াবে যে আমাদেরকে বাস্তবত খুব দ্রুততার সঙ্গে কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আশা করছি যেগুলো আপনারা বিবেচনায় রাখবেন। অনুরোধ করতে চাই যে আমাদেরকে একটি জাতীয় সনদ তৈরি জায়গায় যেতে হবে, সকলে মিলে যেতে হবে, যতদূর সম্ভব সকলে মিলে যেতে হবে। বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে জনগণ। জামাত নেতার এমন বক্তব্যের প্রতিবাদে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, কে কাকে লাল কার্ড দেখাবে তা জনগণ সিদ্ধান্ত নেবে। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গণে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান কর্মসূচির মাঠ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। যে কোনো ঘটনা বা দুর্ঘটনা হোক, এটি অন্যায়, একে রাজনীতিকরণ করা ঠিক না বলেও মন্তব্য করেন তিনি। অনেকে 24-এর আন্দোলনকে কুক্ষিগত করার চেষ্টার পাশাপাশি নিজেদের অর্জন হিসেবে প্রচার করতে চাইছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির বিষয়ে কোনো ষড়যন্ত্রে পা দিতে চায় না বিএনপি। জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে যে সমস্ত কথা কতিপয় লোক বলেছেন, আমরা বলতে চাই, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে, ঐক্যবদ্ধ আছে। আমরা কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না। মার্কিন টেল ব্যাংক অর্থনীতির খবর। চলতি বছর 55 লাখ পরিবারকে 15 টাকা কেজি দরে প্রতি মাসে 30 কেজি চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। গত বছর 50 লাখ পরিবার স্বল্প মূল্যে চাল পেয়েছে উল্লেখ করে চলতি বছর নিম্নবিত্ত পরিবারের মাঝে অগাস্ট থেকে নভেম্বর এবং ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই চাল বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান খাদ্য উপদেষ্টা। দেশে নভেম্বর পর্যন্ত 13.5 লাখ মেট্রিক টন চাল মজুদ থাকলে ঝুঁকি এড়ানো সম্ভব হবে বলেও জানান তিনি। আর সেই পরিমাণ চালের মজুদ নিশ্চিত করতে অতিরিক্ত 4 লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান আলী ইমাম মজুমদার। একই বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পুনর্বিবেচনায় আইনি সহায়তার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। আগাম প্রস্তুতি হিসেবে আমরা 4 লাখ মেট্রিক টন চাল সরকারিভাবে আমদানির জন্য করছি, অ্যাজ ওয়েল এজ প্রাইভেট সেক্টরকে আমদানির জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা লাইসেন্স দেওয়ার জন্য 5 লাখ মেট্রিক টন চাল আমদানির লাইসেন্স দেওয়ার জন্য বিভিন্ন লোককে বিভিন্নভাবে ভাগ করে দেয়। 15 টাকা কেজিতে 30 কেজি চাল প্রতি পরিবার মাসে পায় এবং 55 লক্ষ পরিবার সারা দেশে পাবে। পাওয়ার প্ল্যান্ট সবগুলো পাওয়ার প্ল্যান্ট আপনারা জানেন কাদের সাথে আমাদের চুক্তি আছে দেশে বিদেশে, ওগুলো সবগুলি রিভিউ করা হবে। আর এটা লিগাল ইস্যু তো এটা চুক্তিগুলো, সেই জন্য আমরা আইনি ইস্যু লাগবে, যেটা হাইকোর্ট থেকে আদেশ দেওয়া হয়েছে, এটা আইনিটা করবে। তিস্তা মহাপরিকল্পনার মাঠ পর্যায়ের কাজ শেষ হয়েছে। এই বছরের শেষ দিকে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মাঠ পর্যায়ে যে আলোচনা হয়েছে সেই মন্তব্যগুলোর সাথে নিয়ে আমরা আমাদের মতামত চূড়ান্ত করে ফেলেছি। এখন সরকারের প্রথমে যাবে একটা পরিকল্পনাতে, তারপরে যাবে ইআরডিতে, তারপরে চাইনিজ কর্তৃপক্ষের কাছে গেলে তারা একটা বিস্তারিত রিপোর্ট করবে। তো আমরা আশা করছি এই বছরের শেষ নাগাদ আমরা এটাকে চূড়ান্ত করে ফেলতে। মানচিত্র থেকে মুছে যেতে বসেছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়ন। বিগত 15 বছরে ইউনিয়নের প্রায় 95% এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে এই ইউনিয়নের একটি গ্রাম মানিকদাইর যমুনার সঙ্গে লড়াই করে টিকে আছে।
গত বছর শুধু জিও ব্যাগ ফেলে অস্থায়ীভাবে ভাঙন থেকে রক্ষার যে চেষ্টা করা হয়েছে তা আর টিকছে না। এবছর যমুনায় পানি বৃদ্ধির ফলে আবারও ভাঙন শুরু হয়েছে। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাট থেকে 15 কিলোমিটার নদীপথের দূরত্বে মানিকদের গ্রাম। এই গ্রামের উত্তরে গাইবান্ধা জেলা এবং দক্ষিণ পূর্বে জামালপুর। এরই মধ্যে প্রায় 22 বর্গ কিলোমিটার এলাকার চালুয়াবাড়ি ইউনিয়নে প্রায় পুরোটাই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে যার মধ্যে মাত্র 100 একরের মতো জায়গায় টিকে আছে মানিকদের গ্রাম, যা গত মাস থেকে পড়েছে ভাঙনের কবলে। ত্রাণ বা অন্য কোনো সাহায্য নয়, ভিটেমাটি রক্ষার দাবি জানাচ্ছেন স্থানীয় অধিবাসীরা। বছর বছর বসতবাড়ি সরিয়ে যেন ক্লান্ত হয়ে পড়েছেন তারা। সামান্য একটু অংশ আছে, এই অংশটুকু যদি ভেঙে যায় তাহলে আমাদের আর এইখানে মানে বসতবাড়ি করে থাকার আর সুযোগ থাকছে না। এই গরিব অসহায় লোকদেরকে বসবাস করার জন্য একটা সুনির্দিষ্ট জায়গা স্থান করে দেন। ভুক্তভোগীদের দীর্ঘদিনের দাবি ভাঙন রোধে জামালপুর ও বগুড়া সীমানায় একটি বাঁধ নির্মাণের। নদী ভাঙতে ভাঙতে অল্প একটু জায়গা কিনারা আছে, এইটুকু জায়গা যদি আমাদের না থাকে, আমাদের যাওয়ার আর জায়গা কোথাও নেই। আমরা যে জায়গাটায় জড়ো হয়েছি একেবারে ভাঙতে ভাঙতে আমরা একটা শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, প্রকল্প অনুমোদন হলে দ্রুতই বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। জিও টিউব ও জিও ব্যাগ দ্বারা জরুরি প্রতিরক্ষা কাজ চলমান রয়েছে এবং উক্ত স্থানে যদি একটি প্রকল্প অনুমোদন হয় তবে খুব শীঘ্রই ওখানে ব্লক দিয়ে স্থায়ী নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হবে। সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের স্কুল, কলেজ, স্বাস্থ্য কমপ্লেক্স সহ সরকারি বিভিন্ন অফিস, হাটবাজার সবই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এনটিভি নিউজ ডেস্ক। সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জামাত ও এনসিপির ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। দুপুরে ময়মনসিংহ নগরীর বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলার স্বেচ্ছাসেবক দল। এ সময় দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রকুনুজ্জামান সরকার রণ বক্তব্য রাখেন। সুনামগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শহরের পুরাতন বাসস্ট্যান্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করে। একই দাবিতে রাঙামাটিতে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ঝালকাঠি, নাটোর, মাগুরা, জামালপুর ও মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই অভ্যুত্থানের পদযাত্রা কর্মসূচিতে ভোলা সমাবেশে এসব কথা বলেন তিনি। মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজিত করতে চেয়েছিল, কিন্তু 24-এর গণঅভ্যুত্থানে এই বিভাজনকে তোয়াক্কা না করে ছাত্ররা সামনের দিকে এগিয়ে গিয়েছিল। ভোলার সম্ভাবনার কথা তুলে ধরে নাহিদ বলেন, এখানে গ্যাসের প্রচুর মজুদ থাকা সত্ত্বেও ভোলাবাসী গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, সামান্থা শারমিন সহ স্থানীয় নেতারা। আজকের এই 15 জুলাই থেকে আমাদের এই আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে যাত্রা নিয়েছিল। আমরা সেই গণ অভ্যুত্থানকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে, দায় ও দলদের বাংলাদেশের বিনির্মাণে শপথবদ্ধ হই। ভোলাবাসী কি শপথ নিচ্ছে? নতুন বাংলাদেশের জন্য শপথ হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার স্মরণে নানা কর্মসূচি পালন করবে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে সংবাদ সম্মেলনে জুলাই পুনর্জাগরণের সবচেয়ে বড় কর্মসূচি ঘোষণা করেন জেলা প্রশাসক খালেদা খানম। বুধবার বিকেল থেকে জেলা স্টেডিয়ামে জুলাইয়ের গান চলচ্চিত্র প্রদর্শনী, ড্রোন শো অনুষ্ঠিত হবে। এতে 1100 ড্রোন উড়ানো হবে। এছাড়া চট্টগ্রামে 15টি জায়গায় শহীদদের জন্য মেমোরি স্ট্যান্ড স্থাপন করার কথা জানান জেলা প্রশাসক। চট্টগ্রাম মহানগরের পাশাপাশি হাটহাজারীতে একটি মেমোরি স্ট্যান্ড স্থাপন করা হবে।
18 জুলাই প্রতীকী ম্যারাথন, 36 জুলাই পর্যন্ত শহীদ পরিবারকে সম্মাননা সহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি পালন করার কথা জানায় প্রশাসন। মাঙ্গার বিচার হয়নি, সাজাও হয়নি, তারপরও 30 বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন হবিগঞ্জের কনু মিয়া। স্থানীয়রা বলছে, হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রাম গ্রামে যুবক কনু মিয়া ছিলেন মানসিক রোগী। 1995 সালের 25 মে ঘুমের ঘোরে জন্মদাত্রী মা মেজেস্টর বিবিকে কুপিয়ে হত্যা করেন তিনি। পরে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে দিলে পরের দিন 3 লাইনের একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এরপর একাধারে 30 বছর কারাগারে কেটে যায়। দীর্ঘদিন কারাভোগের পর বিষয়টি হবিগঞ্জের জেলা লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ আব্বাস উদ্দিনের নজরে আসলে কনু মিয়ার আইনগত প্রতিকার পাওয়ার উদ্যোগ নেন। সব দিক বিবেচনা করে 14 জুলাই জেলা ও দায়রা জজ আদালতে কনু মিয়ার জামিন আবেদন করলে বিচারক জেসমিন আরা বেগম জামিন মঞ্জুর করেন। এর ফলে কারাগার থেকে জামিনে মুক্ত পায় কনু মিয়া। সড়ক পরিবহন আইন পরিবর্তন, সংশোধন ও আরোপিত বর্ধিত আয়কর প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে 20 জুলাই চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য চট্টগ্রামে গণ ও পণ্য পরিবহন ধর্মঘটের পালন করবে বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করে বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন। সংবাদ সম্মেলনে বলা হয়, যানবাহনের 20 বছরের ইকোনমিক লাইফ টাইম প্রজ্ঞাপন কার্যকর হলে শুধুমাত্র চট্টগ্রাম থেকে 80,000 গাড়ি অচল হয়ে পড়বে। এতে শুধু মালিকরাই ক্ষতিগ্রস্ত হবেন না, শ্রমিকরাও বেকার হবেন। চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহনের সংকট বেড়ে যাবে। এছাড়া গাড়ির যন্ত্রাংশ, টায়ার, টিউব সহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। কাভার্ড ভ্যান আটক করে ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটি হাতাশ হাইওয়ে থানার ওসি সহ 6 জনকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার প্রত্যাহারের বিষয়টি জানাজানি হলে জেলা জুড়ে সমালোচনার ঝড় ওঠে। প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন ওসি মামুন রহমান ও সহকারী উপপরিদর্শক বিপ্লব বড়ুয়া, কনস্টেবল মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ মোস্তো, সাকিবুল, মোহাম্মদ জহির মিয়া। গতকাল তাদের থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, গত 3 জুলাই সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান আটক করেন মহাসড়কে কর্তব্যরত টহল পুলিশের সদস্যরা। পরে তারা অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে ওই কাভার্ড ভ্যান থেকে 80,000 টাকা হাতিয়ে নেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়। এরপর গতকাল ওই থানার ওসি সহ 6 জনকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়। টানা 3 দিনের বৃষ্টিতে বেনাপোল স্থলবন্দর ও কাস্টম হাউসে হাঁটু পরিমাণ পানি জমেছে। এতে আমদানি রপ্তানি সহ স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কাস্টম সার্ভারে কোনো কাজ না হওয়ার ফলে ব্যাহত হচ্ছে রাজস্ব আদায় সহ আমদানি রপ্তানি বাণিজ্য। অধিকাংশ কর্মকর্তাদের ভ্যান ও রিকশায় করে অফিস করতে হচ্ছে। বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও গুদামে হাঁটু পানি জমে থাকায় পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ফলে কয়েকটি প্রবেশ গেট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার শরীফুল আলম জানান, জলাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে শুল্কায়ন ও মালামাল পরীক্ষণ কার্যক্রম। চাঁদপুর শহরে রেল সড়কের এক পাশে গড়ে ওঠা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে পৌরসভা কর্তৃপক্ষ। সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই অভিযানে প্রধান সড়কের পাশের এবং রেলওয়ের জায়গায় গড়ে ওঠা 10টি দোকানপাট ও স্থাপনা সরিয়ে নেওয়া হয়। উচ্ছেদ কার্যক্রমে রেলওয়ে কর্তৃপক্ষ বাধা দিলে পৌরসভা কর্মকর্তা ও রেলওয়ে কর্মকর্তাদের মধ্যে বাকবিতণ্ডা এবং হট্টগোলের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত দ্রুততার সঙ্গে উচ্ছেদ অভিযান সম্পন্ন করা হয়। পৌরসভার কর্মকর্তারা জানান, সাবেক মেয়রের সময় ছায়াবানী রেলপথের পাশ দিয়ে নতুন সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। আগের প্রকল্পের অংশ হিসেবেই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তাদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে এই উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছে। রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আরও বেড়েছে। কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট চালু রয়েছে। এর ফলে 2218 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর আগে 9 জুলাই প্রথমবারের মতো এই কেন্দ্রের 5টি ইউনিট সচল করা সম্ভব হয়, যার মাধ্যমে মোট 212 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। 5 দিনের ব্যবধানে আরও 5 ইউনিট বিদ্যুৎ উৎপাদনে বেড়েছে দেশের একমাত্র এই পানি বিদ্যুৎ কেন্দ্রে।
এই কেন্দ্রের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 242 মেগাওয়াট। টানা বৃষ্টির কারণে নবীনগর চন্দ্রা মহাসড়কের বেহাল দশায় পরিণত হয়েছে। চরম দুর্ভোগে পড়েছে পরিবহন চালক, যাত্রী ও স্থানীয়রা। বৃষ্টির কারণে রাস্তা ভেঙে খানাখন্দ তৈরি হয়েছে এবং সামান্য বৃষ্টিতেই রাস্তা জলাবদ্ধ হয়ে পড়ে, যা স্বাভাবিক জীবনযাত্রা ও যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। প্রতিদিনের এই যানজটে স্থানীয়দের দুর্ভোগ লাঘবে কেউ উদ্যোগ নিচ্ছে না। এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মহাসড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। বগুড়ার গাবতলী উপজেলার জিয়াবাড়িতে জিয়া সাজারাহ ও মমতাময়ী খালেদা জিয়া শিরোনামে কবিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বাগবাড়ি জিয়াবাড়িতে নসিপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রকুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়াও উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে জনগণ। জামায়াত নেতার এমন বক্তব্যের প্রতিবাদে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, কে কাকে লাল কার্ড দেখাবে তা জনগণ সিদ্ধান্ত নেবে। অন্যদিকে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সরকারের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে দাবি করেছেন। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে স্বেচ্ছাসেবক দল। বক্তারা বলেন, পরিস্থিতি অবনতি হলেও নির্লিপ্ত প্রশাসন। আমরাও কিন্তু মানুষ, ধৈর্যের বাঁধ ভাঙবেন না। যদি বাঁধ ভেঙে যায় জাহান্নাম পর্যন্ত ধাওয়া করব আপনাদের। এদিকে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবদলের সংবাদ সম্মেলন থেকে বলা হয়, কারো উস্কানিতে নেতাকর্মীরা যাতে পা না দেয়। আপনারা আপনাদের দায়িত্বের জায়গা থেকে জেলা এবং মহানগরীতে সুসংগঠিত করে নেতৃত্ব দিচ্ছেন, তারা আমরা প্রত্যেকেই কিন্তু আজকে উদ্বিগ্ন। আমাদেরকে চোখ কান খোলা রেখে রাজনীতি করতে হবে। কেউ কেউ চাচ্ছে আমাদেরকে, তারা উস্কানি দিচ্ছে। এর আগে একই স্থানে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচির মাঠ পরিদর্শন শেষে প্রফেসর ডাক্তার জাহিদ হোসেন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে যে সমস্ত কথা কতিপয় লোক বলেছেন, আমরা বলতে চাই, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে, ঐক্যবদ্ধ আছে। আমরা কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না। বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কটূক্তির বিষয়ে কোনো ষড়যন্ত্রে পা দিতে চায় না দলটি। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তারও অনুমোদন দেওয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব বলেন তিনি। আর খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এবছর 15 টাকা দরে প্রতি মাসে 30 কেজি করে চাল পাবে 55 লাখ নিম্ন আয়ের পরিবার, যা 6 মাস দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। 2024 সালের জুলাই অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন, শহীদদের স্মারক ও আওয়ামী লীগ সরকারের নিপীড়নের ঘটনা তুলে ধরতে গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত গত বছরের ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হয়। আগামী 5 আগস্ট এই জাদুঘরের উদ্বোধন করা হতে পারে। কার্যক্রম সমাপ্ত করতে যে ধরনের নির্মাণ বা সংস্কার কাজ করতে হবে তা হবে সরাসরি ক্রয় পদ্ধতিতে, অর্থাৎ দরপত্র ডাকা হবে না। ব্যয় হবে প্রায় 111,19,81,000 টাকা। মঙ্গলবার সকালে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব জানান অর্থ উপদেষ্টা। জুলাই স্মৃতিঘর, যেটা স্মৃতি জাদুঘরের ব্যাপারে আমরা অ্যাপ্রুভ করেছি কিছু কাজ, সেটা 5 আগস্টের মধ্যে সম্পূর্ণ। কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা 5 আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন।
এছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তারও অনুমোদন দেয়া হয় এই বৈঠকে। পাওয়ার প্ল্যান্ট আপনারা জানেন তো কারা কারা কাদের সাথে আমাদের চুক্তি আছে দেশে বিদেশে, ওগুলো সবগুলি রিভিউ করা হবে। আর এটা লিগাল ইস্যু তো এটা চুক্তিগুলো, সেই জন্য আমরা আইনি ইস্যু লাগবে, যেটা হাইকোর্ট থেকে আদেশ দেওয়া হয়েছে, এটা আইন এটার পর্যালোচনা করবে এবং সেটা করার জন্য আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছি। একই দিনে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাও অনুষ্ঠিত হয়। সভায় এবছরের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় গেলবারের চেয়ে 5 লাখ বাড়িয়ে 55 লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে চাল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান খাদ্য উপদেষ্টা। 15 টাকা কেজিতে 30 কেজি চাল প্রতি পরিবার মাসে পায়, এরকম 55 লক্ষ পরিবার সারা দেশে পাবে। এই 55 লাখ পরিবার 30 কেজি করে চাল পাবে 6 মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। এরপর ডিসেম্বর, জানুয়ারি পাবে না, আবার ফেব্রুয়ারি, মার্চ পাবে। এইভাবে এটা হবে। আমরা 4 লাখ মেট্রিক টন চাল সরকারিভাবে আমদানির জন্য করছি। দুই উপদেষ্টাই দাবি করেন বর্তমানে চাল, ডাল, গম সহ দেশে খাদ্য মজুদ স্থিতিশীল। জানান তারপরও বন্যার আশঙ্কা মাথায় রেখে 4 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। 463 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও প্রায় 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। এ সময় তিনি আরও জানান, শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবিবা জোহা অঙ্গনার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে দুদক। এছাড়া ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। শামীম ওসমান ক্ষমতার অপব্যবহারপূর্বক 6,67,00,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 9টি ব্যাংক হিসাবের মাধ্যমে 439 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সালমা ওসমান সঙ্গতিবিহীন 3,09,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন, 8টি ব্যাংক হিসাবে 24,66,00,000 টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক আগামীর বাংলাদেশ বিনির্মাণে দক্ষতা উন্নয়নের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার মানসিকতা থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। বিশ্ব যুব দক্ষতা দিবস 2025 আগারগাঁওয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ অডিটোরিয়ামে এই উপলক্ষে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। তরুণদের শুধু চাকরি নয়, সফট স্কিল বা কারিগরি সহ দক্ষতা উন্নয়নে মনোযোগী হতে হবে বলে মন্তব্য করেন তিনি। মুখ্য সচিব বলেন, দেশের জনসংখ্যার বড় অংশ তরুণ হওয়ায় তাদের গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। ডিজিটাল প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহার করে তথ্য প্রযুক্তি খাতে আরও বেশি অবদান রাখার সুযোগ আছে বলে মন্তব্য করেন এম সিরাজউদ্দিন মিয়া। তিনি বলেন, 2030 সালের মধ্যে বিশ্বের 86% প্রতিষ্ঠান প্রযুক্তি ও এআই নির্ভর হতে পারে। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্য এবং বিশ্বের আরও 5টি দেশে ভোটার রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। দুপুরে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ.এম. হুমায়ুন কবির এসব কথা জানান। আমাদের ইকুইপমেন্টগুলো রেডি করতে হবে, আমাদের জনবল রেডি করতে হবে এবং আমাদের প্রয়োজনীয় লোকজনকে সিলেক্ট করতে হবে এবং কিছু প্রশিক্ষণের বিষয় আছে। আমরা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সহ নিউ ইয়র্ক সহ সবগুলো জায়গায় আমাদের যেখানে অফিস আছে ওগুলোতে আমরা এইটা চালু করার সম্মতি পেয়ে গেছি। মার্কিন যুক্তরাষ্ট্রে আরোপ করা 35% অতিরিক্ত ট্যারিফ মোকাবেলায় সরকারকে সমন্বিত সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে রাজধানী বনানীর একটি হোটেলে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ
বিকেএমই এর সভাপতি সহ দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আমির খসরু জানান, যুক্তরাষ্ট্রে ৩৫% শুল্ক আরোপের ফলে শুধু $8 বিলিয়ন রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হবে না, এর সাথে জড়িত প্রায় 15 থেকে 16 লাখ পোশাক শ্রমিক তাদের কর্মসংস্থান হারানোর আশঙ্কায় পড়বে। শুল্কারোপের সাথে নিরাপত্তা সম্পর্কিত নানা বিষয় জড়িত থাকতে পারে মন্তব্য করে এ বিষয়ে সরকারকে জোরালো ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি। যেহেতু একটা নন ডিসক্লোজারের ব্যাপার আছে এখানে, সুতরাং এই বিষয়গুলো পাবলিকলি আলোচনা করা ঠিক হবে না। আমরা সরকারকে সমর্থন দিয়ে, আমরা চাই সরকারকে সমর্থন দিয়ে বিষয়টি সুষ্ঠু সমাধানের মাধ্যমে আমরা এই অবস্থা থেকে যাতে বেরিয়ে আসতে পারি। ভিয়েতনাম সহ অন্যান্য যারা কম্পিটিটর আছে বাংলাদেশের সাথে, তাদেরকে বিবেচনায়ও রাখতে হবে ট্যারিফটা, কারণ তাদের ট্যারিফ যদি আমাদের চেয়ে কম হয় তাহলে তো আমাদের পক্ষে কম্পিট করা খুব কঠিন হবে। এবারে বিপিএলে ফিক্সিং ঠেকাতে আইসিসি দুর্নীতি দমন বিভাগের সাহায্য নিতে পারে গভর্নিং কাউন্সিল। আজ বিভিন্ন গণমাধ্যমের ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুবুল আনাম। টিমের যে মডেলটা হবে সেই মডেলে তো এমন কিছু থাকতে হবে যাতে ফ্যান বেসটা কন্টিনিউ করে, কারণ ফ্যান বেসটা যদি কন্টিনিউ না করে, এ ধরনের অনেক আলাপ আলোচনা এসছে, দলের নাম পরিবর্তন হয়েছে, প্লেয়ার প্রতি বছর নতুন নতুন প্লেয়ার এসছে, সেখানে একটা কন্টিনিউটি করার দরকার আছে। কন্টিনিউটির মাধ্যমেই একটা ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পায়।